অনেকটাই হুঙ্কারে পরিণত হয়ে পরিশেষে একটি ডিস্ট্রাকশনে পরিণত হয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে মসজিদের ভিতরে কার্পেট পুড়িয়ে আন্দোলন করতে, আমরা দেখেছি যে মুসল্লিরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে, এবং এর বিপরীতে আমরা দেখেছি তবে পুলিশ গুলি একজনকে ধরে নিয়ে এসে একটি কোনায় ফেলে দিয়েছে, এটি আমরা দেখেছি। কোন দেশে আমরা বসবাস করছি যেখানে মসজিদের কার্পেট পুড়িয়ে মুসল্লিরা ইট নিয়ে মসজিদের ভেতর থেকে আন্দোলন করছেন? আর কোন দেশে আমরা বাস করছি যেখানে সাদা পোশাকে পুলিশ নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ মারছে? কোন দেশে আমরা বাস করছি যখন একটি কোনায় নিয়ে এসে 4-5 জন পুলিশ গুলি করছে? এটি কি ইসলাম? আর ইসলাম ধর্মে বিশ্বাস করে, মানুষের অস্তিত্বে ইসলাম, মানুষের অন্তরে ইসলাম যারা মুসলমান, এবং ইসলাম পালনের জন্য বাংলাদেশের সাধারণ জনগণ পলিটিক্যাল পার্টিতে জড়িত হতে হবে, এটি অন্তত বাংলাদেশের রাজনৈতিক হিসাবকরণে বা হিসাব নিকাশে কখনো দেখা যায়নি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো দেখা যায়নি যে রাজনৈতিক দলের সাথে জড়িত হয়েছে মানুষ ইসলামকে প্রতিফলিত করতে। এই যে মসজিদ থেকে আন্দোলন, মসজিদের নামাজের আগে ইটপাটকেল নিয়ে ঠোকা, মসজিদ থেকে বের হওয়ার সময় একটি হুঙ্কার দিয়ে বের হওয়া, মসজিদের কার্পেট পুড়িয়ে দেওয়া, মসজিদের ইমামকে লাঞ্ছিত করা, এটি কোন ধরনের উম্মত আমরা? কার উম্মত আমরা? তো আপনি কি বলতে চান? প্রথমে প্রশ্ন করেছেন, আমি বলবো এইগুলি যে এই বাংলাদেশে আপনি ভালো কথা, এইগুলি প্রমাণ হয়, এভিডেন্স হয়, শাস্তি দেওয়া হোক। আমার প্রশ্নটা হচ্ছে এই যে আন্দোলনের নামে মসজিদকে ব্যবহার করা হচ্ছে, মসজিদকে মনে করা হচ্ছে একটি জমায়েত আক্রমণ করা হচ্ছে, এই যে পদ্ধতিটি, এই যে কৌশলটি, এটি কি ইসলাম সমর্থন করে? মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জিহাদের পরিচালনা করার সেন্টার ছিল। সাহাবায়ে কেরামদের ওখানেই প্রশিক্ষণ দিতেন। আমি আসতেছি, লেট মি ফিনিশ মাই টক। এখন এই মসজিদ, আপনি বাংলাদেশের কোটি কোটি জনতা রাজপথে আসছে, একটা মিডিয়াও, বাংলাদেশের এই মিডিয়াগুলি এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, ফ্রি নয়, ওটা আল্লাহ জানে কার এজেন্সি তারা আদায় করতেছে। শাহবাগের ছোট্ট এটাকে ওইগুলি নিবে। এই যে কোটি কোটি আচ্ছা, এখন আমি মৌলবাদী শব্দটি উচ্চারণ করি, শিবির উচ্চারণ। আমি যেটি বলছি মসজিদে নামাজের পরে ইট পাটকেল যারা করেছে, যদি অতীতে দেখেন, এই পুলিশের অতীতের অভিজ্ঞতা থেকে তারা তাদের নিজের আত্মরক্ষার জন্য করেছে। ভিতরে to get rid of the tear gas, ওরা আগুন জ্বালাইছে। যদি এরপরে যদি প্রমাণ হয় ওরা ভায়োলেট দ্য ল, তাহলে let the কিন্তু আমি আরেকটা কথা, 10 জন, 20 জন, 50 জন, এই 200 জন সিভিলিয়ান, আনআর্মড সিভিলিয়ানদেরকে যে পুলিশ হত্যা করছে, ওটার বিচারে আমরা কোথায়? আমি এই বিষয়ে আসবো আপনার কাছে। নিঝুম, এই শাহবাগকে কেন্দ্র করে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে, এবং এর বিপরীতে ইসলামী আন্দোলন যারা করছেন তারা বলছেন যে বাংলাদেশ থেকে ইসলামকে সরানোর একটি পরিকল্পনা চলছে। এই হাঙ্গামার মধ্যে কিন্তু পুলিশ অনেকে সেই লোকটি বেঁচে আছে কিনা মারা গিয়েছে আমরা জানি না, তবে অনেক লোক কিন্তু মারা গিয়েছে। আচ্ছা, এটা খুব 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 একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আপনাকে একটা কথা শুধু বলবো যে শাহবাগের আন্দোলন যে চলেছে, এবং শাহবাগের আন্দোলনে মানুষের সমাবেশ তো হয়তো আপনি দেখেছেন এবং দেখার কথা, এখানে আমার ধারণা সবাই দেখেছেন। কত হবে ধরেন 10, আমরা হয়তো নির্দিষ্ট আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের স্কাইপে একজন আমাদের সাথে
আমাদের সাথে সম্ভবত আরেকজন অতিথি যোগ দিয়েছেন, আমি তার সাথে এখন কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যারিস্টার আবু বকর মোল্লা, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা এখন পর্যন্ত ভালো আছি এবং আমরা চেষ্টা করছি ভালো থাকার। আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখেছেন এবং শুরুটা কিন্তু জামাতকে ঘিরে এবং জামাতের নেতৃবৃন্দদেরকে নিয়ে। জামাতের যেসব নেতৃবৃন্দ যুদ্ধাপরাধ বলে অভিযোগ রয়েছে এবং যাদের বিচার চলছে তাদেরই একজনের চূড়ান্ত ফাঁসি না হওয়ায় এই আন্দোলনটি হয়েছে শাহবাগে। এখন সেটি ডিফারেন্ট একটি মোটিভ আমরা দেখতে পাচ্ছি, অথবা মোটিভ বলা হচ্ছে, একটি ডিফারেন্ট আবহে এখন আন্দোলনটি বাংলাদেশে চলছে। তো একটি নেতৃত্বস্থানীয় সব ধরনের ব্যক্তিবর্গ, সরকারি দলের নেতৃবৃন্দ বলছেন, বা যারা মহাজোটের অংশীদার রয়েছেন তারা বলছেন, অথবা শাহবাগের সাথে যারা জড়িত তারা বলছেন যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে দেয়া হোক। তো জামাতের রাজনীতি নিষিদ্ধ হলে আপনারা কি করবেন? রাজনীতি নিষিদ্ধ করার যারা দাবি করছে একটি অগণতান্ত্রিক এবং ফেসিবাদী দাবি। এই দাবি অযৌক্তিক, এই দাবির কোনো শাসনতান্ত্রিক কনস্টিটিউশনাল এন্ড লিগ্যাল কোনো বেসিস নয়। এবং যারা ফেসিবাদী চিন্তা চেতনা অভ্যস্ত, অন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না, অন্য মানুষের অধিকার কেড়ে নেয়, যারা আইনের শাসনে বিশ্বাসী নয়, যারা এই কথা বলা সম্ভব। এখন আমার জামাত ইসলামী নিষিদ্ধের কথা আপনি বলছেন। জি, জামাত ইসলামীকে তো এক্সিকিউটিভ অর্ডারে পাকিস্তান আমলে 2 বার নিষিদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনার পিতার আমলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারে। জামাত ইসলামীকে স্বৈরতান্ত্রিক এবং ফেসিবাদী মানসিকতা এবং শাসনে যারা বিশ্বাস করে, অনেক সময় এই কাজ ওনারা করে থাকেন। আমরা স্বৈরতান্ত্রিক জনগণকে সাথে নিয়ে আমরা এসব ফেসিবাদী সিদ্ধান্তকে আমরা ফেসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে এবং আইনগতভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যে সারা বাংলাদেশে বিভিন্ন জন অভিযোগ করছেন শিবিরের যে তাণ্ডব, শিবিরের যে ঝটিকা আক্রমণ, বা শিবিরের যেভাবে তারা হঠাৎ করে আন্দোলন করে পুলিশকে সংঘর্ষের জামাত শিবির, এবং এইভাবেই ইসলামের নাম ব্যবহার করে তারা 1971 সালে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা লড়াই করেছে এবং যুদ্ধাপরাধ করেছে। মিস্টার ফারহান, আমি ক্লিয়ারলি আপনাকে বলতে চাই, এটা হচ্ছে একটি মিডিয়া প্রপাগান্ডা। মিডিয়া একতরফা হবে এবং একটি মানে মিডিয়ার একটি গোষ্ঠী জামাত ইসলামী করছে। আপনি একটি প্রমাণও দিতে পারবেন না এই কয়দিনে জামাত ইসলামীর nearly 50 members of Jamaat and Shibir has been killed by police, and ছাত্র শিবির কর্মীরা আর্মস ইউজ করেছে। এবং জামাত ইসলামীকে মিছিল মিটিং করতে ফায়ার করে, পুলিশ প্রথমে গুলি করে, কোথাও আপনি দেখাতে পারবেন না ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকজন গুলি করেছে। সুতরাং আমি আপনার এবং যারা আমার যে প্রশ্নটি আমি বলবো একতরফা। আমার যে প্রশ্নটি হচ্ছে, এই আন্দোলনটি তো চলছে যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার জন্য, কেন শাস্তি সরকার করেছে এবং বিচারের নামে যে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে, তারা যুদ্ধাপরাধের বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে নাই। একটি ইসলামী দলকে, বাংলাদেশ থেকে ইসলামী শক্তিকে নির্মূল করার অংশ হিসাবে তারা একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে। এবং আপনারা জানেন, ইকোনমিস্টের রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, সরকার, প্রসিকিউশন এবং জাজেসরা মিলে কিভাবে ষড়যন্ত্র করে একটি দলের নেতাদেরকে যুদ্ধাপরাধ হিসেবে সাব্যস্ত করার ষড়যন্ত্র করছে। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করেছিলাম এবং আন্তর্জাতিক বিশ্ব আশা করেছিল যে ইকোনমিস্টের এই রিপোর্ট প্রকাশ করার পর, স্কাইপের প্রকাশ করার পর সব ষড়যন্ত্র স্কাইপের মাধ্যমে এই লজ্জাজনক ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার পরও
এই ট্রাইব্যুনালের মাধ্যমে জামাত ইসলামী নেতৃবৃন্দকে মানে তথাকথিতভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। জনাব মোল্লা, আপনার বাংলাদেশ কোন প্রতিষ্ঠিত আদালত কর্তৃক জামাত ইসলামীর নেতৃবৃন্দকে কেউ যুদ্ধাপরাধী প্রমাণ করতে পারে নাই, এবং জামাত ইসলাম হয় না, প্রশ্ন করা গণতন্ত্রের একটি অংশ। কারণ হচ্ছে যে বাংলাদেশে কোন কোর্ট কর্তৃক প্রমাণিত হয় না। আপনি যদি বলেন যে জামাত ইসলামের ভিতরে কে যুদ্ধাপরাধী আছে, সুতরাং এই প্রশ্নটা অবান্তর। আমি বলিনি, আমি আপনাকে প্রশ্ন করেছি। ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছি, এবং প্রশ্ন তো যেহেতু অভিযোগটি আপনাদের বিরুদ্ধে, সুতরাং প্রশ্নটি আপনাদেরই করা উচিত, এবং সেইভাবেই আমরা প্রশ্নটা করেছি। ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সাথে সম্ভবত বাংলাদেশ থেকে আরেকজন অতিথি যোগ দিবেন একটু পরে, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমি আপনার কাছে ছিলাম যে আপনি কথা বলছিলেন যে শাহবাগকে কেন্দ্র করে আমরা আবু বকর মোল্লার সাথে কথা বললাম, তিনি কিন্তু ধিক্কার জানিয়েছেন আপনাদের। আবু বকর মোল্লার কথাটা শোনার পর আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এটা তো সূর্যের মতো পরিষ্কার যে কাদের মোল্লা এবং বাচ্চু রাজাকারের মানে অলরেডি যাদের ট্রায়াল চলছে, আমি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করছি না, যেহেতু সাব জুডিস অ্যাট লিস্ট আপনার যদি দুইটা বাচ্চু রাজাকারের রায়ের দিকেও না থাকে, শুধু কাদের মোল্লার রায় ছিল হচ্ছে যে জামাতের একজন বড়সড় নেতা, রায় হয়ে গিয়েছে, কেমন আপিলের ডিভিশন এখনো, রায় যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আমরা জানি সে যুদ্ধপরাধী এবং সেটা প্রমাণিত। একটা প্রমাণিত রায়কে যখন বলা হচ্ছে মিথ্যা, তার মানে হচ্ছে আদালত অবমাননা করা, আর আদালত অবমাননা করা হচ্ছে রাষ্ট্রদ্রোহ করা। আবু বকর মোল্লা সরাসরি রাষ্ট্রদ্রোহ করলেন। আমি বাংলাদেশ কর্তৃপক্ষের নজর আকর্ষণ করছি যে উনি রাষ্ট্রদ্রোহ করেছেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনি বলতে যাচ্ছিলেন কিছু? আপনার অনুমতি নিয়ে ওনাকে একটা কোশ্চেন করতে পারি? আপনি বলুন, তিনি শুনছেন। উইথ ইওর পারমিশন। জি, বলেন। আপনি আমাকে আনসার করেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল করা হয়েছিল পাকিস্তানি হানাদারদের বিচার করার জন্য। তো ওই ক্রাইম ট্রাইব্যুনালের যে এখন বিশিষ্ট ব্যক্তি সিরাজুল হক বলছিলেন, এই ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা 70,000 বন্দীদের বিচার নম্বর আলিম ওলামাদের বিচার করতেছেন। আপনি বলেন হোয়াই এভিডেন্স অ্যাক্ট 1 of 1872, ক্রিমিনাল প্রসিডিউর কোড V of 1898 in its application has been totally excluded from section 23 of this Crime Tribunal Act. Therefore, hearsay an inflammatory propaganda by the acceptable to the tribunal. Why international prosecutors and judges were former party men, hardcore supporter of the ruling coalition. Most of them are left. ধরতে পেরেছি। Number 3, এগুলো আমার নাই, এগুলা ইন্টারন্যাশনাল এইগুলা কেন এখন ওয়ার ক্রাইমসের বিচার হচ্ছে না? প্রশ্ন কয়টা আপনার? শেষ প্রশ্ন তাড়াতাড়ি করুন। ওয়ার ক্রাইমসের বিচার আপনারা করছেন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, because tribunal has decided to try crimes against humanity, because crime against humanity as mentioned in the section 32A of the Crime Tribunal Act. No, you don't interfere with me. I am don't interfere. আমাকে 30 সেকেন্ড টাইম, আপনার শেষ প্রশ্ন। 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড টাইম, প্রশ্ন। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি শেষ প্রশ্ন। এইটাই বলছি আমি। 30 সেকেন্ড। ওরা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কেন করতেছে এখন? because crimes against humanity as described in section 32A of the Tribunal Act much more easier to prove and substantiate false, fabricated, concocted, conspiratorial evidence through producing false evidence in domestic আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দাও। আমাকে অমির রহমান পিয়াল আছেন, এরপরে আমি আপনার কাছে আসব। আপনি কোনো টাইম দেন আপনি ফরহান ভাই। সম্ভবত আমরা অমির রহমানকে এখন আমরা সংযোগ করতে পারিনি, আমরা যখনই যোগাযোগ করব তখনই আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। যে এই প্রশ্নের উত্তরে আপনার প্রশ্ন শেষ হয়েছে? আমার তো শেষ হয় নাই। আপনার প্রশ্ন কয়টি ছিল? এই সমস্ত প্রশ্ন কয়টি ছিল আপনার? চেকটা করে ফেলেছি। কয়টা ছিল প্রশ্ন আপনার? প্রশ্ন ছিল একটাই। একটা ছিল। আপনার প্রশ্ন শেষ করেছেন? শেষ করতে পারিনি তো। 4টা বলে ফেলেছেন, এখন একটা শেষ করেননি। 10 reasons why it is bound to be a kangaroo court. প্রশ্ন প্রথমে আপনি বলেছেন 3টা, এরপরে বলেছেন 4টা। আমার প্রশ্ন একটা। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন 30 সেকেন্ড। ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের এই লগুলা কেন ভায়োলেশন করতেছে ওই জন্য এটি আপনি করে ফেলেছেন। এটি করে ফেলেছেন। এইটা হচ্ছে আমার প্রশ্ন। এটি করে ফেলেছেন আপনি। সেকেন্ড আরেকটা প্রশ্ন করতে পারি আমি? আপনাকে সেকেন্ড সময় বলুন। 1 মিনিটে 30 সেকেন্ড। এইটা আমার লাস্ট, আর আমি কথা বলবো 30 সেকেন্ড। জি বলুন, তাড়াতাড়ি বলুন। আমার প্রিয় জনময় বাংলাদেশ একটা মারাত্মক ষড়যন্ত্রের শিকার হয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন।
17th of October 2008, Manoj Pillai, Deputy Assistant Director of Research Analysis Wing, তার বস ক্যাপিটাল হচ্ছে mkr.sabd.polloi.47. দর্শকরা এগুলো মনে রাখতে পারবেন আপনার প্রশ্ন। আমি বলছি অ্যাডভান্স দিয়ে বলছি, সেখানে বলছে যে 214-এ ডিজিএফআই সিনিয়র অফিসার এসে আমাকে বলছে জামাতের টপ পলিসি মেকাররা কনভিন্সড হয়ে গেছে ইলেকশনটা ফেয়ার এবং ফ্রি এবং ফেয়ার হবে, কিন্তু ম্যাডাম জি ইলেকশনে আসতেছে না। বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট টু পারসুয়েট দি জামাত লিডার। আপনার সাথে বলতে যাচ্ছেন আপনার সাথে ডিজিএফআই এর যোগাযোগ হয়েছে? না না না, একটা মারাত্মক কনস্পিরেসি হয়েছে। আপনার সাথে যোগাযোগ হয়েছে বলছেন। এটি কিন্তু আপনি যেহেতু বলেন ইউ ক্যান বি এভরিথিং আপনার কাছে আছে কি এই লিংকটি আছে? আমি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি এই প্রোগ্রামে আবার আপনার কাছে আশা লাগবে না, আপনার কাছে কি এই লিংক আছে? হ্যাঁ লিংক আপনার সাথে যোগাযোগ হয়েছে তাদের? উইকিলিক্স আপনার সাথে যোগাযোগ হয়েছে? জি জি উইকিলিক্স আপনার সাথে যোগাযোগ হয়েছে? কার যোগাযোগ হয়েছে? ইকোনমিস্টের সাথে করেছি। আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল এবং সব ধরনের সোর্স আছে আপনার কাছে? আমরা পরে জানবো আপনার কাছ থেকে। আমাদের সাথে বাংলাদেশ থেকে একজন অতিথি যুক্ত হয়েছেন, আমি আসবো এই উত্তরে আসবো আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের সাথে যোগ দিয়েছেন অমির রহমান পিয়াল। আপনি থামবেন একটু, একটু দয়া করে থামবেন। আপনি যদি মোসাদ্দেক হোসেন মানিক, আমি আপনার সাথে কথা বলছি। আপনি এই অনুষ্ঠানে যখন কথা বলবেন এবং এই অনুষ্ঠানের মান রেখে আপনাকে কথা বলতে হবে, এবং আমাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে আপনাকে কথা বলতে হবে। এগ্রিড কিনা? আপনি এগ্রিড কিনা? এগ্রিড, ধন্যবাদ। এগ্রিড, আপনি এগ্রিড, আপনাকে একটু থামতে হবে এখন। ওকে, ধন্যবাদ। অমির রহমান পিয়াল, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, অমির রহমান পিয়াল, আমি সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যে আপনি এত ভোরে আমাদের সাথে যোগ। আপনার বিরুদ্ধে প্রশ্ন, আপনি এই শাহবাগ আন্দোলনের একজন নেপথ্যের নেতা এবং আপনি একজন যারা অভিযোগ করছেন যে এই আন্দোলনটি নাস্তিকদের হাতে চলে গিয়েছে, আপনি তাদেরও নেতা। এর বিরুদ্ধে আপনার বক্তব্য কি? এখানে একজন মুফতি উপস্থিত রয়েছেন বলে বলা হয়েছে আমাকে। আসসালামু আলাইকুম। আপনি মুসলিম উম্মার একজন মানি ও বুজুর্গ ব্যক্তি, কিন্তু দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে জনাব, আপনাকে প্রতারিত ভুল তথ্য দিয়ে আমাদের সম্পর্কে উত্তেজিত করা হয়েছে। আপনি থেকে যারা যারা রয়েছে তাদের নামের তালিকা যদি দেখি, আমি আসবো আপনার কাছে। আমি শেষ করুন, উনি শেষ করুন প্রশ্নের উত্তর আবার প্রশ্ন করবেন। প্রশ্ন উঠতেই পারে, মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সঠিক বিচারের দাবিতে তোলা আন্দোলনে হঠাৎ ধর্ম ঢুকে পড়লো কেন? কারণ যে 30 লাখ শহীদের স্বজনরা তাদের আত্মীয়ের হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন, তাদের বেশিরভাগই ধর্মের মুসলমান, এবং তারা যদি অন্য ধর্মেরও হয়, হত্যার বিচার চাওয়ার অধিকার কি আল্লাহ আমাদের দেননি? আল্লাহ তাআলা তো 1971 সালে আমাদের তিনি চেয়েছেন বলে বাংলাদেশ যুদ্ধাপরাধীদের সম্পর্কে দেননি। এবং কোন ধর্মীয় আন্দোলন নয়। কেউ যদি দাবি করে এটা ইসলামের বিরুদ্ধে আন্দোলন, সে মিথ্যা কথা বলেছে। যদি বলে এটা মুসলমানের বিরুদ্ধে আন্দোলন, সে মিথ্যা কথা বলেছে। আর যে লোক হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, হত্যায় মুসলমান হলেও তার বিচার চাওয়া কি নাজায়েজ? আমরা কি হত্যার বিচার চাইতে পারবো না? এজন্য কেউ মিথ্যা কথা বলে আমাদের নাস্তিক বানিয়ে দিবে, আর সেই অভিযোগ সত্যি নয় মিথ্যা যাচাই করে আমাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি হবে। আপনার আন্দাজে যদি ভুল থাকে, আপনি হাসরের ময়দানে আল্লাহকে কি জবাব দিবেন? আপনি একটু লাইনে থাকুন অমির, আপনি একটু লাইনে থাকুন। আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিব তাকে প্রশ্ন করার জন্য। জি করুন। উনাকে আমি প্রশ্ন করতেছি যে উনারা যে অগ্নিপূজা শুরু করতেছেন, এটা তো নাস্তিকতার পরিচয়। অগ্নিপূজা কোথায়? ওই যে ক্যান্ডেল লাইট, এটা ইসলামের বিরোধী একটা কাজ। আহমদ শফি স্যার আস্থা বাংলাদেশের রাজপথে এই জন্যই আছে। এই অগ্নিপূজা এমপি বাজনা, গাঁজা, অ্যালকোহল, এইগুলি হলো মুসলমানদের কালচার নয়। তো একটা এই যে অগ্নি পূজাটা, আমার প্রশ্ন হলো ওনারা ডাইরেক্ট এই হিন্দুনাইজেশন অফ দ্য নেশন এগেইনস্ট আমি যেটা বলতে চাচ্ছি, আজকে মানে গতকালকে
পশুপুত্তলিকা মানে হচ্ছে পুতুল বানানো, সেটাকে মানুষের মতো চেহারা দিয়ে তারপর সেটা আগুন জ্বালানো, এটা হচ্ছে পৌত্তলিকতা, পুতুল পূজা। পুত্রিটা খেতে মজা। কুশপুত্তলিকা যেটি, যে পুতুল বানিয়ে সেটিকে আগুন জ্বালানো, সেটি কি ধরনের? এটা তো হিন্দু ডেমোক্রেসি, অল ওভার দ্য ওয়ার্ল্ড এভরিবডি ডুইং ইট, ফ্রিডম অফ স্পিচ। ক্যান্ডেল জ্বালানো, ওকে, আপনি বলছেন এটা পার্ট অফ ডেমোক্রেসি, আর ক্যান্ডেল জ্বালানো সেটি পূজা। নাস্তিক যে আগুন ধরানো সেটি কোনো ধরনের পূজা নয়। শেষ করি, আমি আপনাকে প্রশ্ন করিনি। জি, ওই পুতুল বানানোর যে যেটা বলতেছেন, ওরা কে করেছে? অমির রহমান পিয়াল কে করেছে এটি? আজকে জামাত ইসলামের নেতৃত্বে 12টি ইসলামী দলের যেই এটা যদি প্রমাণ হয় আমি এটাকে নিন্দা করি, কিন্তু আমি বলতেছি এই অগ্নি পূজা এই উনাদের ভাষায় এই শাহবাগের অঞ্চলে কোনো মুসলমান যাইতে পারে না, এটা গোলাম মাওলা রনি বলেছে। মিথ্যাবাদী ফতোয়া দিতেছেন, রাজাকারের ফতোয়া দিতেছেন, আপনারা ফতোয়া দিবেন রাজাকার, আপনারা ফতোয়া দিবেন মৌলবাদী। আপনাকে কেউ রাজাকার বলেনি। না, এবার চলো, এই যে নিজামীকে রাজাকার ওনারা ফতোয়া দিতে পারেন, আর ওনাদেরকে আমরা নাস্তিক বলতে পারবো না। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে নাস্তিক কেন আমরা বলতে পারবো না? আমি মুফতি সদরউদ্দিন, আমাদের অধিকার আছে বলে। আগুন, আমি আপনার কাছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম সদরউদ্দিন, আমি আসছি আপনার কাছে। not a single proof সদরউদ্দিন, to prove Said Nizami as Razakat. সদরউদ্দিন, আমি আপনার সাথে কথা বলছি। আগুন দুজনের সাথে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা, আপনি যে একটি প্রশ্ন করেছেন, তিনি 1973 সালের অ্যাক্টকে যে পরিবর্ধন, পরিমার্জন, পরিশোধন করে বর্তমান অ্যাক্টে নিয়ে আসা হয়েছে এবং তার নেতৃবৃন্দকে আঘাত করার, যদি আমাকে কথা বলতে না দেন তাহলে ওনাকে প্রশ্ন করেছেন, থাকার কোনো মানে হয় না। সেটা হচ্ছে যে ভাই আমাকে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ওনার প্রথম প্রশ্ন ছিল যে এটা পাকিস্তানি আর্মিদের বিচার করবার জন্য করা হয়েছে। আমি সরাসরি কিন্তু আপনার জন্য 2 মিনিট, আমি একদম সরাসরি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সংবিধানের 47-এর এই ক ধারাতে স্পষ্ট লেখা আছে কাদের জন্য বিচার হবে। এখানে যদি তিনি আমাকে দেখাতে পারেন যে পাকিস্তানি হানাদারদের জন্য করা হয়েছে, তাহলে আমি আইন পড়াই, আমার যে ব্যারিস্টার সার্টিফিকেট, কি বলা হয়েছে এখানে স্পষ্ট বলা হয়েছে, এখানে স্পষ্ট বলা হয়েছে এই যাই তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে বর্ণিত অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোনো ব্যক্তি সমষ্টি বা সংগঠন বা কোনো যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারি বিচারের জন্য সোপর্দ, কোনো আইন বা বিধান এই সংবিধানের কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা পরিপন্থী এই অভিযোগ তুলে তা বাতিল বা বেআইনি গণ্য করা হবে না। জি, এখানে কিন্তু কোনোভাবেই বলা নেই 47(3) জি। 47(3) এটা বলা হয়েছে, এটা গেল আমাদের সংবিধান প্রোটেকশন দিল কাকে? আমাদের যে যুদ্ধাপরাধের যে আইনটা, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তাকে। আমার প্রশ্ন এখন আমাদের সময় শেষ, আমার প্রশ্ন এই যে এই প্রসঙ্গে আপনি তাকে কি বলবেন? এই প্রসঙ্গে যেটা বলবো যে প্রথমত হচ্ছে যে ওনার এই কথাটা সত্যি না, উনি মিসইনফর্মড, উনি জানেন না। আমাদের এটা হচ্ছে অ্যাক্ট, এই অ্যাক্টের কোথাও বলা নেই জামাত হবে, বলা হয়েছে যে ওই যুদ্ধকালীন চার ধরনের চার্জ এসেছে, গণহত্যা চার্জ এসেছে, শান্তির বিরুদ্ধে অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য অপরাধ। এর মানে হচ্ছে শুধু মানবতা বিরোধী না, কিন্তু এটাতেই প্রমাণিত। এখানে ওনার একটা বুঝতে ভুল হয়েছে। আন্তর্জাতিক অপরাধ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে, আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে 4টা অপরাধ রয়েছে: ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইমস এগেইনস্ট জেনোসাইড এবং ওয়ার। অপরাধগুলো আছে যার বিরুদ্ধে যেই চার্জ প্রযোজ্য হয়। যেমন আমি নিঝুম যদি অপরাধ করে থাকি, সন্ত্রাসীর মামলা হবে। যদি উনার বিরুদ্ধে গণহত্যা হবে। দুঃখিত, আপনাকে আমি বেশি সময় দিতে দুঃখিত। এই যে আজকের এই যে পরিস্থিতি, আমরা যে অনুষ্ঠানটি যে আশা নিয়ে শুরু করেছিলাম,
সেই আশাটি জানি না অনুষ্ঠানের শেষে কতটুকু, কিন্তু এই যে একটি অগ্নিকুণ্ডের যে তাপ আমরা এটি অনুভব করছি, শুধু বাংলাদেশে নয়, এখানে অনুভব করছি, এবং এর পেছন এটিকে আমরা কিভাবে সামলাবো, আমরা কিভাবে এই বিষয়টাকে একটি সলিউশনে নিয়ে আসবো, যে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য যে একটি বিষয়, আর ইসলামী যারা মুসলমান আপনারা কিভাবে করবেন? যখন আন্দোলন শুরু করেছিলাম, তো সেই আন্দোলনটা আমি আবারও প্রথমে যে সেটা ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল, আমাদের উপর যারা অত্যাচার করেছে তাদের বিচারের জন্য। হ্যাঁ, সেই জায়গাটা থেকে ইনারা ন্যাশনাল ইসলাম, কারণ হচ্ছে যে নেতাগুলোকে তারা এস্টাবলিশ করেছেন, হ্যাঁ, গোলাম আজম, নিজামী, সাইদি, কাদের মোল্লা, যারা কিনা এই জামাত ইসলামটাকে এস্টাবলিশ করেছে, ইসলামকে ব্যবহার করেছে, বিকৃত করেছে, ইসলামীয় ব্যবসা করেছে বাংলাদেশে, তারা এটার নেতা। আমার একটা কোশ্চেন, এবং আমরা সবসময় সেটা হচ্ছে যে যখন জামাত ইসলামের যদি আপনি চরমনে যত বাদ তৈরি করেছে ইসলামীয় ব্যবসায়ীরা, বলা হচ্ছে মসজিদে গিয়ে যারা কার্পেট পরায় তাদেরকে নাস্তিক বলা হচ্ছে না, যেই ব্লগার কোন ব্লগে লিখেছে সেখান থেকে খুঁজে খুঁজে এনে একজনের মিথ নাম লিখে দেওয়া হচ্ছে। আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ, এবং ওনারা যে রাজীব ভাইদের বিষয়ে আমরা আরেকটি অনুষ্ঠান করব, আমাদের আরেকটি অনুষ্ঠান করব, আরেকটি অনুষ্ঠান করব আমি। জি রাজীব, সেটা হচ্ছে নুরানি চাপা, আপনারা সব ধন্যবাদ। আপনাকে আমি ক্ষমা করবেন, 15 সেকেন্ড সময়, সেই সময়ের মধ্যে আপনাকে বলতে হবে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছেন ইসলাম রক্ষার জন্য, তারা করছেন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, এই দুইয়ের সামঞ্জস্য কিভাবে করবেন? সামঞ্জস্য হলো এই আন্তর্জাতিক মানে যদি করে আমরাও সমর্থন করব। দ্য কোর্ট is a drama according to Nasim. তার সামঞ্জস্য হওয়ার কোনো সুযোগ নেই। সামঞ্জস্য সমান আছে, জাতিসংঘের কাছে, আইসিসির কাছে দিয়ে দেন, আমরা না 100 কোটি নিয়ে বাংলাদেশে আমরা রাজি হই। 15 সেকেন্ড সময়, 15 আমরা আরেকটা অনুষ্ঠান করব, 15 সেকেন্ড সময় আপনার জন্য, আপনি কিভাবে সামঞ্জস্য করবেন? প্লিজ 30 সেকেন্ড জনাব, একটা সেকেন্ডে বলে দেই, ভাই বলছেন এটা ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট এন্ড কোলাবরেটরস অ্যাক্ট। আপনি যদি আবার অতীতে যান আমি কিন্তু সময় দিতে পারবো না, তাহলে অ্যানসার দিতে হবে। আমি কিন্তু সময় সমাধান করবেন। সমাধান এটার আমি আই এম নট রিপ্রেজেন্টিং দি জমাতের লোক আপনারা আনবেন। এই কোর্ট অল ওয়ার ক্রাইমস এক্সপার্টস আর ইউনিনিমাস, এই কোর্ট নতুনভাবে সিকিউরিটি কাউন্সিল আন্ডারে আবার না শেষ হয় নাই, আমাদের সময় শেষ। আগুন আপনাকে ধন্যবাদ, নিজুম ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, মুফতি চৌধুরী আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমার পক্ষ থেকে আঘাত পেয়েছেন কিংবা এমন কোনো কিছু ইনফরমেশন যদি আমরা সমাজসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু আমরা এই বার্তাটিকে পৌঁছে দিতে চেয়েছি যে এই সমস্যাটা আমরা শুধু টেলিভিশনে দেখছি, সমস্যাটা আসলে তার চেয়ে গভীর, তার সমস্যা এবং অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।